মাল্টিপল মাইলোমা নামটা শুনলেই হয়তো মনে অনেক প্রশ্ন আসে, আর যখন এটা নতুন করে ধরা পড়ে তখন তো চিকিৎসার পথটা বেশ জটিল মনে হতে পারে। তবে ভালো খবর হলো এখন চিকিৎসার অনেক অপশন আছে, আগে চেয়ে অনেক বেশি। তো আজকের এই আলোচনায় আমরা প্রাথমিক চিকিৎসার পুরো জার্নিটাকে একটা সহজ রোডম্যাপের মতো করে দেখব। চেষ্টা করব প্রতিটা ধাপ সহজ করে বোঝানোর। দেখুন, এই ডায়াগনোসিসটা মেনে নেওয়া বেশ কঠিন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু চিকিৎসার পথটা হলো একটা জার্নি, যেটা ধাপে ধাপে এগোয়। চলুন না, আমরা সবাই মিলে এই সব জটিল তথ্যগুলোকে একটু ভেঙে দেখি, যাতে পুরো ব্যাপারটা বুঝতে সুবিধে হয় আর একটু সহজ মনে হয়। আচ্ছা, তাহলে আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা চিকিৎসার লক্ষ্য ঠিক করব। তারপর দেখব বিভিন্ন ড্রাগ রেজিমেন কি আছে। এরপর কথা হবে ইন্ডাকশন থেরাপি নিয়ে। তারপর স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, আর একদম শেষে আরোগ্য আর ভবিষ্যতের পথটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। তো যে কোনো চিকিৎসার প্ল্যান করার আগে সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো কেন? মানে আমরা কি অর্জন করতে চাইছি, চিকিৎসার মূল উদ্দেশ্যগুলো কি, সেটা পরিষ্কারভাবে জেনে নেওয়াটাই কিন্তু আমাদের প্রথম কাজ। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, কারণ এখানে চিকিৎসার আসল গোলগুলো পরিষ্কার হয়ে যায়। মূল লক্ষ্যটা হলো যত তাড়াতাড়ি সম্ভব রোগটাকে দমিয়ে দেওয়া, বা যাকে বলে রিমিশনে আনা। এতে কি হয়, জীবনের মানটা ভালো হয়, ব্যথা ক্লান্তি এগুলো কমে আসে, আর ফলাফলটাও দীর্ঘস্থায়ী হয়। মানে সোজা কথায় প্রোটিনের লেভেল কমানো, বোন ম্যারো বা অস্থিমজ্জা থেকে মাইলোমা সেলগুলোকে তাড়ানো, আর যতটা বেশি দিন সম্ভব রোগটাকে কন্ট্রোলে রাখা। লক্ষ্য তো বোঝা গেল, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাবো কিভাবে? এখানেই আসছে ড্রাগ রেজিমেনের কথা। দেখুন, মাইলোমার ট্রিটমেন্টে সাধারণত একটা ওষুধ নয়, বরং বেশ কয়েকটা ওষুধ একসাথে ব্যবহার করা হয়। একে বলা হয় কম্বিনেশন থেরাপি। কারণটা খুব সহজ। যখন অনেকগুলো ওষুধ একসাথে কাজ করে, তখন তারা বিভিন্ন দিক থেকে ক্যান্সার সেলগুলোকে অ্যাট্যাক করে। এতে ট্রিটমেন্টটা অনেক বেশি কার্যকর হয়। সবচেয়ে বেসিক কম্বিনেশন যেটা, সেটা হলো ডাবলেট রেজিমেন। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে দুটো ড্রাগ একসাথে ব্যবহার করা হয়। এটা সাধারণত তখনই ভাবা হয় যখন সাইড এফেক্ট নিয়ে একটু বেশি চিন্তা থাকে, বা কারোর পার্শ্বপ্রতিক্রিয়ার সহ্য করার ক্ষমতা একটু কম থাকে। এরপর আসছে ট্রিপলেট রেজিমেন। এখানে থাকে 3টে ওষুধের কম্বিনেশন, আর সত্যি বলতে নতুন ডায়াগনোসিস হওয়া বেশিরভাগ পেশেন্টের জন্য এটাই এখন স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, মানে এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর সবচেয়ে ইন্টেন্সিভ যেটা, সেটা হলো কোয়াড্রুপ্লেট রেজিমেন। এখানে থাকে 4টে ওষুধ। সাধারণত ট্রিপলেট রেজিমেনের সাথে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি যোগ করে এটা তৈরি করা হয়। উদ্দেশ্য একটাই, রোগের বিরুদ্ধে আরও গভীর আরও শক্তিশালী একটা রেসপন্স পাওয়া। তাহলে যদি এক কথায় বলি, ডাবলেট হলো যখন সাইড এফেক্টের চিন্তা বেশি, ট্রিপলেট হলো স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, আর কোয়াড্রুপ্লেট ব্যবহার করা হয় আরও ভালো রেজাল্টের জন্য। আসল কথা হলো চিকিৎসার ধরনটা কেমন হবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে পেশেন্টের অবস্থা আর চিকিৎসার লক্ষ্যের উপর। আচ্ছা, ড্রাগ রেজিমেন তো বুঝলাম, এবার চলুন চিকিৎসার একদম প্রথম ধাপে যাই। এই ধাপটার নাম হলো ইন্ডাকশন থেরাপি। এটাকে ফ্রন্টলাইন থেরাপিও বলা হয়, কারণ ট্রিটমেন্টের শুরুটা এখান থেকেই হয়। তো এই ইন্ডাকশন থেরাপির কাজটা কি? এর প্রধান উদ্দেশ্য হল শরীরে মাইলোমার পরিমাণটা যত তাড়াতাড়ি সম্ভব কমিয়ে আনা। এটা সাধারণত 3 থেকে 6টা সাইকেলে চলে, আর প্রত্যেকটা সাইকেল মোটামুটি 3-4 সপ্তাহের হয়। আর এই সময়টাতে ডাক্তাররা বেশিরভাগ ক্ষেত্রে ট্রিপলেট বা কোয়াড্রুপ্লেট রেজিমেনই ব্যবহার করেন। একটা জিনিস মাথায় রাখা খুব জরুরি, চিকিৎসার সিদ্ধান্তটা কিন্তু শুধু ডাক্তারের একার নয়, এটা একটা টিম ওয়ার্ক। মানে মাইলোমার ধরনটা ঠিক কেমন, সাইড এফেক্টের ঝুঁকি কতটা, পেশেন্টের নিজের পছন্দ বা লক্ষ্য কী, এমনকি ডাক্তার কোন রেজিমেনে বেশি অভিজ্ঞ, এই সব কিছু মিলেই কিন্তু ফাইনাল ডিসিশনটা নেওয়া হয়। ইন্ডাকশন থেরাপি শেষ হওয়ার পর একটা বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। সেটা হলো অটোলগাস স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, বা সংক্ষেপে ASCT। এটা কি করা সম্ভব, বা এটা কি সঠিক অপশন? আর এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু ঠিক করে দেয় যে চিকিৎসার পরের ধাপটা কোন দিকে যাবে। চলুন এই ব্যাপারটা নিয়েই এবার একটু গভীরে যাওয়া যাক। তো আমরা এখন চিকিৎসার একটা খুবই গুরুত্বপূর্ণ পর্যায় নিয়ে কথা বলবো, অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্ট অর্থাৎ ASCT। ব্যাপারটা আসলে কি?
সহজ করে বললে এএসসিটিতে হাই ডোজ কেমোথেরাপি দিয়ে মাইলোমা সেলগুলোকে নষ্ট করে ফেলা হয়, কিন্তু সমস্যা হলো এই কেমোর ফলে ভালো স্টেম সেলগুলো, যেগুলো আমাদের রক্ত তৈরি করে, সেগুলোও নষ্ট হয়ে যায়। তো এএসসিটির কাজ হলো সেই ভালো সেলগুলোকে আবার শরীরে ফিরিয়ে দেওয়া। এখন প্রশ্ন হলো, কে এই ট্রান্সপ্লান্ট করাতে পারবেন? এটা নির্ভর করে মূলত ফিটনেস, দুর্বলতা আর সার্বিক স্বাস্থ্যের ওপর। পুরো ট্রান্সপ্ল্যান্টের জার্নিটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। শুরুটা হয় ইন্ডাকশন থেরাপি দিয়ে, তারপর স্টেম সেল কালেক্ট করা হয়, এরপরে দেওয়া হয় হাই ডোজ কিমো, আর তার ঠিক পরের দিনটাকে বলা হয় ডে 0। ওই দিনই জমানো স্টেম সেলগুলো আবার শরীরে দিয়ে দেওয়া হয়। আর তারপরে প্রায় 100 দিন কিন্তু খুবই ক্রিটিক্যাল। এই সময়টাতেই নতুন সেলগুলো শরীরে সেট হয় আর রিকভারি শুরু হয়। তো প্রথম পার্টটা হলো মোবিলাইজেশন আর কালেকশন। প্রথমে মোবিলাইজেশনের জন্য ইনজেকশন বা কিমো দিয়ে স্টেম সেলগুলোকে বোন ম্যারো থেকে বের করে রক্তে নিয়ে আসা হয়। এরপর অ্যাফিরেসিস বলে একটা প্রসেস আছে। একটা মেশিনের সাহায্যে রক্ত থেকে ওই স্টেম সেলগুলোকে ছেঁকে আলাদা করে নেওয়া হয়। ব্যাপারটা অনেকটা ব্লাড ডোনেশনের মতো, কিন্তু এখানে কয়েক ঘন্টা সময় লাগে। স্টেম সেল জমানো হয়ে গেলে আসে কন্ডিশনিংয়ের পালা। এই সময় হাই ডোজ কিমোথেরাপি দিয়ে শরীরে থাকা বাকি ক্যান্সার সেলগুলোকে যতটা সম্ভব শেষ করে দেওয়া হয়। আর তারপর সেই ডে 0তে আগে থেকে জমিয়ে রাখা স্টেম সেলগুলো একটা সাধারণ ব্লাড ট্রান্সফিউশনের মতো করে শরীরে আবার দিয়ে দেওয়া হয়। ট্রান্সপ্লান্ট তো হলো, কিন্তু এরপর শুরু হয় রিকভারির জার্নি। চলুন এবার দেখি ট্রান্সপ্লান্টের ঠিক পরপর কী হয় আর সামনের পথটা কেমন হতে পারে। সাধারণত ট্রান্সপ্ল্যান্ট আর রিকভারির একদম শুরুর দিকে, মানে প্রথম 2 থেকে 3 সপ্তাহ, হয় হাসপাতালে থাকতে হয় অথবা রোজ আউটপেশেন্ট কেয়ারে যেতে হয়। এই সময়টা খুব ক্লোজ মনিটরিংয়ের মধ্যে রাখা হয়। এই রিকভারির সময়টাতে কয়েকটা জিনিস কিন্তু খুব খেয়াল রাখতে হয়। দেখুন, ট্রান্সপ্ল্যান্টের পর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে ইমিউন সিস্টেম, খুব দুর্বল হয়ে পড়ে। তাই ইনফেকশনের ভয়টা খুব বেশি থাকে। এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ব্যাকটেরিয়া বা ভাইরাসের থেকে দূরে থাকাটা খুব জরুরি। আর ট্রান্সপ্ল্যান্ট টিম তো কন্টিনিউয়াসলি সবকিছু মনিটর করতে থাকে। শেষ করার আগে একটা কথা বলা খুব জরুরি। নিজের চিকিৎসা সম্পর্কে সবকিছু জানা এবং পুরো প্রসেসটাতে অ্যাক্টিভলি অংশ নেওয়া, এটাই কিন্তু সুস্থ হয়ে ওঠার পথের প্রথম ধাপ। এই সক্রিয় অংশগ্রহণটাই আসল চাবিকাঠি। পুরো আলোচনাটা তো হলো, এবার শেষে একটা প্রশ্ন রেখে যাই। এত কিছু জানার পর কেয়ার টিমের সাথে কথা বলার সময় সবচেয়ে জরুরি প্রশ্ন কোনটা হতে পারে? কারণ প্রশ্ন করার মাধ্যমেই কিন্তু এই জার্নিতে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠা যায়।